শ্রদ্ধেয় সকল দাদা ও মায়েদের জানাই আমার ইষ্ট আলোচনা চ্যানেলে স্বাগত। প্রিয় পরমের রাঙা রাতুল চরণে জানাই আমার সহস্রকোটি প্রণাম। আপনাদের সবাইকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম ও জয়গুরু। আজকে আমার আলোচ্য বিষয় প্রণমী তোমারে হে নাথ। আপনারা নিশ্চয়ই সৎসঙ্গে এই গানটি শুনেছেন। প্রেমী তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই, এসেছো তুমি প্রভু ত্রিতাপ হরিতে, এসেছো তুমি প্রভু ত্রিতাপ হরিতে, নাই নাই আর ভয় নাই, ওগো নাই নাই আর ভয় নাই, তোমারে প্রণাম জানাই। হ্যাঁ, প্রণাম্য আমার জীবন সর্বস্ব আরাধ্যদেব দেবতা শ্রী শ্রী ঠাকুর যবে থেকে আমার জীবনে এসছে, তবে থেকে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আমি তার দয়ায়, তার দানে জন্য খেয়ে কোনো রকমে বেঁচে পড়ে আছি। এবং ঠাকুরের কাছে আমার এটুকুই প্রার্থনা, আমি যেন এভাবেই ইষ্টকে মাথায় করে নিয়ে এই নতুন বছরটিও চলতে পারি সুন্দরভাবে। শুধু এই নতুন বছর বলে নয়, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমি শ্রী শ্রী ঠাকুরকে ব্রত করেই চলতে পারি। তাই আজকের লেখা আমাদের শ্রী অতীশেন্দ্র দত্ত দাদার এক কথা তুলে ধরব। আমার পরম সৌভাগ্য যে আমার জন্ম হয়েছিল পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের পাবনা হিমায়তপুর শ্রীধামে। আমার বাবা স্বর্গীয় আশুতোষ দত্ত মহাশয় তার মধ্য যৌবনে শ্রী শ্রী ঠাকুরের প্রতি আকৃষ্ট হয়ে সৎ দীক্ষা নিয়ে তার চাকরি বাকরি ত্যাগ করে আমার মা ও 3 দিদিকে নিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে চলে গিয়েছিলেন পাবনা হিমায়তপুরে। তার যৎসামান্য সম্বল নিয়ে আশ্রমের উপান্তে একটু জমি কিনে ঘরদর বানিয়ে বসবাস করতে শুরু করেন। সেই সময়েই তিনি সহপ্রতি ঋত্বিকের পাঞ্জাপ্রাপ্ত হন এবং জেলায় জেলায় ঘুরে সৎ নাম প্রচারে রত হন। আমার দিদিরা মাতা মনমোহিনী দেবীর মাধ্যমে সৎ নাম পেয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুরের অপার করুণায় আমার ছোটদির জন্মের 15 বছর বাদে আমি মায়ের কোলে আসি। ডাক্তার প্যারীমোহন নন্দীর কাছে শুনেছিলাম আমার জীবিত অবস্থায় ভূমিষ্ঠ হবার সম্ভাবনাই ছিল না। ঠাকুরের নির্দেশে রাত দুপুরে আমাদের বাড়ি ছুটে গিয়ে বহু কষ্টে ঠাকুরের দয়াতে আমাকে ভূমিষ্ঠ করাতে পেরেছিলেন। আমার জন্ম হয়েছিল 1941 সালের 5ই জানুয়ারি। শ্রী শ্রী ঠাকুর আমার নাম দিয়েছিলেন অতীশেন্দ্র এবং লক্ষ্মীমা। স্বয়ং বড়মা শ্রী শ্রী ঠাকুরের ভোগের পরে তার পাত খুঁটে নারায়ণের প্রসাদ আমার মুখে স্পর্শ করিয়ে দিয়েছিলেন। সেই কারণেই অন্নের অভাব আমাকে কখনো ভোগ করতে হয়নি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর 1946 সালের 1 সেপ্টেম্বর যখন পাবনা ত্যাগ করে দেওঘরে চলে গেলেন, তখন আমার বয়স মাত্র 6 বছর। আমার বাবাও তার অল্পদিন পরেই ঠাকুরের অনুমতি নিয়ে পাবনার ঘরদোর ছেড়ে আমাকেও আমার মা দিদিদের নিয়ে তার পৈতৃক বাসস্থান নদিয়া জেলার চাকদায় চলে আসেন। ঠাকুরের অনুপস্থিতিতে তিনি পাবনার আকর্ষণ হারিয়ে ফেলেছিলেন এবং ভীত হয়ে পড়েছিলেন। যাই হোক, 6 বছর বয়সে ছেড়ে আসা পাবনা হিমায়তপুরের স্মৃতি বলতে আমার আর আজ বিশেষ কিছুই মনে পড়ে না। আমাদের বাড়িটুকু যেখানে আমি জন্মেছিলাম সেইটুকুই আমার স্মৃতিপটে আজও অমলিন হয়ে আছে। আর মনে পড়ে রোদ পড়ে ঝিকমিক করা পদ্মার রূপালী রেখাটা। ঠাকুরবাড়ির স্মৃতিটা একটু একটু চোখে ভাসে, পদ্মাপাড়ের বাত সমেত ছবির মতো। আমাদের বাড়ি থেকে ঠাকুরবাড়ি যেতে পথে পড়ত শ্রীচরণের দোকান। সামনে বাঁশের মাচা করে বেঞ্চি পাতা থাকত, আর দোকানের সামনে একটা কুল গাছ ছিল, যার পাতাগুলো ছিল খুব মোটা আর চকচকে দেখতে।
আর আমার মনে পড়ে আশ্রমের ঠিক পাশেই আমার পিসিমা শৈলমার ছোট্ট মাটির ঘরখানা। বাবা মার কাছে শুনেছি পিসিমা খুব দুঃখী মানুষ ছিলেন। 12 বছরের বালবিধবা পিসিমাকে নিয়ে বাবা শ্রী ঠাকুরের শরণাপন্ন হয়েছিলেন। শেষে ঠাকুর তাকে ঠাঁই দিয়েছিলেন পাবনা আশ্রমে। নিরক্ষর পিসিমাকে লেখাপড়া শিখিয়ে মিডিও ওয়াইফারি পাশ করিয়ে মানুষের সেবায় লাগিয়েছিলেন। শখ করে ডাকতেন শৈল ডাক্তার বলে। কালক্রমে আশ্রমবাসীর কাছে তিনি পরিচিত হয়েছিলেন ডাক্তার শৈলমা নামে। ঠাকুর কখনো বলতেন ও আমার অঘরী, কখনো বা বলতেন ভোজন দেবী। ঠাকুরের সঙ্গেই তিনি দেওঘর চলে গিয়েছিলেন। শিশু ও মায়ের সেবায় সেখানেই ঠাকুর তাকে নিয়োগ করেছিলেন। আমার বাবা ও নকাকা সন্তোষ কুমার দত্ত তিনিও সহপতি ঋত্বিকের পাঞ্জাপ্রাপ্ত হয়েছিলেন। দেওঘরের রত্নাচল নামের বাড়িতে দুখানা ঘরের বাসা ভাড়া করে দিয়েছিলেন পিসিমার থাকার জন্য। আমরা সবাই দেওঘর গেলে সেই বাসাতেই থাকতাম। 1947 সালের মাঝামাঝি সময় থেকে পাবনার বাস তুলে বাবা আমাদের নিয়ে চাকদহে বসবাস শুরু করেন। ঠাকুর তাকে ঋত্বিকতার সঙ্গে ডাক্তারি করার আদেশ করলেন। ছোটবেলায় বাবা হোমিওপ্যাথি পড়েছিলেন। পাবনাতে কেমিক্যাল ওয়ার্কসের কেমিস্ট শ্রী বীরেন ভট্টাচার্যদাকে তার কাজে বাবা প্রায়ই সাহায্য করতেন। ঋত্বিকতার কাজের সঙ্গেই তার হোমিওপ্যাথির বিদ্যাকে কাজে লাগিয়ে টুকটাক ডাক্তারিও করতেন। ঠাকুরের দেওয়া কেমিক্যাল ওয়ার্কসের নানাবিধ ওষুধও তিনি ব্যবহার করতেন ডাক্তারির কাজে, কিন্তু তার ডিগ্রি ছিল না কোনো। সে কথা ঠাকুরকে জানাতেই ঠাকুর বললেন, এই আমি তোকে ডিগ্রি দিয়ে দিলাম, স্পেশালিস্ট ইন মিজলস, পক্স অ্যান্ড কলেরা। চাকদায় আমাদের পাশের গ্রামগুলিতে ছিল ভিন্ন সম্প্রদায়ের মানুষের বাস। স্মল পক্স মহামারীর রূপে প্রায়ই দেখা দিত সেখানে। সেই রোগের কোনো চিকিৎসাই তখন ছিল না। বাবাকে শ্রী শ্রী ঠাকুর একটি ইঞ্জেকশনের ব্যবহারের কথা বলে দিয়েছিলেন গোপনে। সেই ইঞ্জেকশন অব্যর্থ ছিল ওই রোগের। এমবি পাশ করা ডাক্তার ওই রোগের মহামারীর সময় ওই গ্রামে ঢুকতে সাহস পেত না। বাবা অবলীলাক্রমে ওই ইঞ্জেকশন আর কেমিক্যাল ওয়ার্কসের কয়েকটি ওষুধের সাহায্যে ঠাকুরের নাম নিয়ে পচা গলা রোগীও ভালো করে তুলতেন অতি অল্প সময়ে শ্রী ঠাকুরের দয়ায়। আমি 1952 সাল থেকে নিয়মিত বাবার সঙ্গে দেওঘর যাওয়া শুরু করেছিলাম। ঠাকুরের নির্দেশ মতো ওই সময় স্পেশাল ট্রেন রিজার্ভ করেও কয়েকবার আমরা দেওঘরে গিয়েছি। 1954 সালে আমি নবম শ্রেণীতে পড়তাম। ডিসেম্বর মাসে বাৎসরিক পরীক্ষার শেষ দিনে আমি খুব অসুস্থ হয়ে পড়লাম। স্নায়ুর অসুখ, হঠাৎ হঠাৎ সংজ্ঞালুপ্ত হয়ে যেত। বাবা তার যথাসাধ্য ডাক্তার বদ্যি দেখালেন। অনেক চিকিৎসাতেও রোগের উপশম হলো না। বাবা অন্য উপায় হয়ে আমাকে আর মাকে নিয়ে দেওঘরে চলে এলেন। পিসিমার ঘরে উঠলাম। সকালে দেওঘরে পৌঁছেই মা বাবা আমাকে নিয়ে ঠাকুরের কাছে এলেন। পার্লারে বসেছিলেন শ্রী ঠাকুর। বাবা তার কাছে সবিস্তারে সব কথা নিবেদন করলেন। ঠাকুর তৎক্ষণাৎ আমাদের পাঠালেন ডাক্তার সূর্যদা ও ডাক্তার বনবিহারীদার কাছে। তারা দুজনেই ওই সময়ে ভগীরথদার ডিসপেন্সারিতে বসতেন। অধুনা কেমিক্যাল ওয়ার্কসের দোকান যেখানে ভগীরথদার ডিসপেন্সারি ছিল, ঠাকুর বাংলার ওই জায়গাতেই। দুজন ডাক্তারই আমাকে পরীক্ষা করে সব কাগজপত্র দেখে ওষুধপত্রের যে ব্যবস্থা দিলেন, বাবা তাতে মোটেই সন্তুষ্ট হলেন না। কারণ ওই সব ওষুধই আগে ব্যবহার করা হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। বাবা ত্রস্ত পায়ে ঠাকুরের কাছে এলেন আমাকে নিয়ে। ঠাকুরের তখন স্নানে যাবার সময় হয়ে গেছে। সরোজিনী মা ব্যস্ত হয়ে পড়েছেন। ঠাকুরের ওঠার তাগাদা নেই। বাবাকে সামনে দেখে বলে উঠলেন, কি কল রে ওরা, কি কল, ওরা কি বলল? এই কথার মানে। বাবা উত্তর দেওয়ার আগেই তার মনের কথা পড়ে নিয়েছেন ঠাকুর। বললেন, এই শোন, হরিপদকে কয়েছি শঙ্খপুষ্পী দিয়ে একটা ওষুধ বানানোর কথা। ওই ওষুধটা খাও আগে যা। বাবা যে আজ্ঞে বলে পেছন ফিরলেন। মা ঠাকুরের সামনে বসে কাঁদতে কাঁদতে বললেন, ঠাকুর, আমার একমাত্র শিবরাত্রির সলতে, সারবে তো ওই ওষুধে? ঠাকুরের চোখ দুটি করুণায় ছলছল করে উঠল। নিচু স্বরে আস্তে আস্তে বললেন, সারে তো যায় জানি মনি,
আমরা প্রণাম করে উঠে পড়লাম। বাবা বাইরে এসে মাকে বকাবকি করতে লাগলেন। ঠাকুর শ্রীমুখে ওষুধ বলে দিলেন, যে ওষুধ আমাদের আসবার আগেই তিনি তৈরি করে রেখেছেন, তা সত্ত্বেও তোমার বিশ্বাস এত কম যে তুমি ঠাকুরের প্রতিশ্রুতি আদায় করতে গেলে। যাই হোক, কবিরাজ হরিপদদার ঘরে পৌঁছতেই হরিপদদা বলে উঠলেন, ঠাকুর কদিন আগেই ওষুধটার ফর্মুলা বলে দিয়েছেন আমাকে, কিন্তু বহু চেষ্টা করে আসাম থেকে মাত্র 1 বস্তা শঙ্খপুষ্পী জোগাড় করতে পেরেছি। মাত্র 4 বোতল ওষুধ তৈরি হয়েছে, নিয়ে যান আপনি। ওষুধ 4 বোতল আমি অবশ্যই খেয়েছিলাম, কিন্তু আমার বিশ্বাস শুধু ওষুধ নয়, তার অপার দয়াতেই ওই মুহূর্ত থেকে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিলাম। সেই 14 বছর বয়স থেকে এই 72 বছর বয়স অবধি আমি সম্পূর্ণ সুস্থ দেহে কত কঠিন কাজকর্ম করে জীবনের শেষ লগ্নে পৌঁছালাম। প্রায় 30 বছর ব্যাংকের ম্যানেজারিও করেছি। ওই রোগের ছায়া আর কোনো দিন আমার ওপর পড়েনি। দয়াময়ের অপার কৃপায় এ এক অনন্য উদাহরণ। পড়াশোনা শেষ করে চাকরি করতে গেলাম। সরকারি চাকরি করছি, কিন্তু মাইনে বড় কম, মন ভরছে না। ব্যাংকে চাকরির পরীক্ষা দিলাম, চাকরিও পেলাম। এবার আত্মীয় স্বজন গুরুজনেরা বাদ সাধলেন, সরকারি চাকরি ছেড়ে তুমি মারোয়ারি গদিতে খাতা লিখতে যাচ্ছ, চাকরি গেলে খাওয়াবে কে? সংশয়ের দোলাচলে পড়লাম, পথ দেখাবে কে? এক ছুটে দেওঘর। ঠাকুরের কাছে নিবেদন করলাম, সরকারি চাকরি ছেড়ে বেসরকারি ব্যাংকের চাকরি নেব। গড়গড়ার নল থেকে মুখ না সরিয়েই মাথাটা ডান দিকে বড় করে ঝুঁকিয়ে দিলেন। আর আমায় পায় কে? সংশয়মুক্ত হয়ে ব্যাংকে চাকরি করতে গেলাম। কে জানতো তখন ব্যাংক সরকারিকরণ হয়ে যাবে 5 বছর না যেতেই? বিশ্ব সংসারের মালিক যিনি, তার গোচরে ভূতও আছে, ভবিষ্যৎও আছে। তারপর ব্যাংকের শাখা খুলল হাজারো হাজারো, একটার পর একটা প্রমোশন। আমাদের সেই সময়ে শিক্ষার ক্ষেত্রে গ্র্যাজুয়েশনই যথেষ্ট বলে বিবেচিত হতো। তারপর আর পড়াশোনা কমলো কি, কয়জন করতো? আমি তো বিকম পাশ করে চাকরি বাকরি করলাম, ঘর সংসার করলাম। ঠাকুর কিন্তু ভোলেননি। একদিন দেওঘরে তাকে প্রণাম করে মাথা তুলতেই বলে বসলেন, মণি, তুমি এমএ পড়বার পারো না? যাও এমএ পাশ করো গা, যাও দেখি। বিয়ে থাওয়া করে সবে সুখে ঘর সংসার শুরু করেছি, তার আদেশ পেয়ে অগত্যা শুরু করলাম এমকম পড়া। অফিস ছুটি দিল না, বলল ঢের হয়েছে, আর দরকার নেই। প্রভুর কথা রাখতে লুকিয়ে ইউনিভার্সিটির রাতের ক্লাস করতে লাগলাম। পরীক্ষাও দিয়ে এলাম। পরীক্ষার আগে অসুস্থতার কারণ দেখিয়ে ছুটিও নিলাম, কিন্তু শেষ রক্ষা বুঝি হলো না। পরীক্ষার শেষ পেপারে বিভ্রাট, প্রশ্নপত্র ঠিক হয়নি। এই অছিলায় ভাঙচুর হলো বালিগঞ্জ সায়েন্স কলেজে। আমার পরীক্ষার খাতাপত্র কেড়ে কুড়ে নিয়ে গেল। খুব মন খারাপ হয়ে গেল। পরদিনই ঠাকুরবাড়ি চলে গেলাম। ঠাকুরকে সব কথা বললাম প্রায় এক নিঃশ্বাসে। আর বললাম, আপনি আদেশ করেছিলেন, আমি আমার মতো চেষ্টা করেছি। এখন আপনি দয়া না করলে পাশ করা আর হবে না। আমার দিকে সরাসরি তাকিয়ে গভীর দৃষ্টি হেনে বলে উঠলেন, তোমার কাম তুমি করোগা, যাও মণি, আমার কাম আমি করবানে। এরপর আর কথা চলে? তখন সেখানে বসেছিলেন কেষ্ট কাকাবাবু, শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। পরে তাকে জিজ্ঞাসা করেছিলাম, কেষ্ট কাকা, ঠাকুর আমার কি কাজ আমাকে করতে বললেন? কেষ্ট কাকা বিন্দুমাত্র চিন্তা না করে উত্তর দিলেন, তোমার কাজ ওই যজন যাজন আর ইষ্টভৃতি, আর কোনো কিছু ভাবতে হয়নি আমার। আমি হাই সেকেন্ডে ক্লাসে এমকম পাশ করে তাকে জানিয়ে এলাম। তার চোখের কোণে এক রহস্যময় হাসি দেখতে পেয়েছিলাম সেদিন। বুঝতে পেরেছিলাম এই বিশ্ব সংসার তো তারই অঙ্গুলি হেলনে চলে। 1962 সালের 2রা বৈশাখ আমার পিতৃবিয়োগ হয়। বাবা দেওঘরে এসেছিলেন নববর্ষ উৎসব ও কনফারেন্স উপলক্ষে। আমি চাকদা থেকে নৈহাটি এসে দেওঘরের ট্রেনে তুলে দিলাম বাবাকে অতি প্রত্যুষে। নববর্ষ উৎসব শেষ সন্ধ্যার পর বাবা রত্নাচল বাড়িতে ফিরেই হৃদরোগে আক্রান্ত হলেন। তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা। আমার পিসিমা মানে শৈলমা তৎক্ষণাৎ ছুটে এসে ঠাকুরকে খবর দিলেন। ঠাকুর শশব্যস্ত হয়ে উঠলেন। ডাক্তার প্যারিদাকে সঙ্গে সঙ্গেই পাঠালেন বাবার চিকিৎসার জন্য। ডাক্তার ননিদাকে ডেকে পাঠালেন, রত্নাচল বাড়িতে যেতে বললেন। আর কোন ডাক্তার কোথায় আছেন সবাইকে তাগাদা করতে লাগলেন একবার বাবাকে দেখে আসার জন্য।
নিতান্ত আপনজন অসুস্থ হয়ে পড়লে মানুষ যেমন ছটফট করে, ঠাকুরেরও তেমনই অবস্থা। ডাক্তার প্যারিদা আমায় বলেছিলেন, জানিস, সেদিন রাতে ঠাকুর সারা রাত জেগে ছিলেন। আর আমি কতবার রত্নাচল গেছি আর এসেছি, তা আমার মনে নেই। প্যারিদার কাছে কেবল জানতে চাইছেন, ঠাকুর এখন কেমন দেখলি বল। আর 5 মিনিট বসতে দিচ্ছেন না। তুই আরেকবার যা মনি, গিয়ে দেখ কি করবার পারিস। যতই রাত গড়াতে লাগলো, বাবার অবস্থার অবনতি হতে লাগলো। ভোর হতে তখনও একটু বাকি। বাবা পিসিমাকে বললেন, শৈল, আর আমি সহ্য করতে পারছি না, তুই এখনই একবার ঠাকুরকে গিয়ে বল। আমি যদি ভালো হবার হই, তবে এখনই আমাকে ভালো করে দিন, না হলে এখনই আমাকে নিন তার চরণে। পিসিমা হাউ মাউ করে কেঁদে উঠল। তুমি একথা বলছো? ছেলেটা তো আর কেউ থাকবে না। ছেলেটাকে কি দেখবে মেজদা? কাঁপতে কাঁপতে বাবার ডান হাতখানা তুলে ঠাকুরের ছবির দিকে অঙ্গুলি নির্দেশ করলেন, বললেন, ঠাকুর দেখবেন। পিসিমা কোনোদিনই তার মেজ ভাইয়ের কথা অবজ্ঞা করেননি। সেদিনও তৎক্ষণাৎ ঠাকুর বাড়ি রওনা দিলেন। ঠাকুর ঘরে ছিল পিসিমার অবাধ যাতায়াত। ভোরবেলায় ঠাকুরকে প্রণাম করে বাবার ইচ্ছাটা ঠাকুরের কাছে ব্যক্ত করলেন তিনি। ঠাকুরের মুখখানা তৎক্ষণাৎ বিষণ্ণতায় ভরে উঠল। বাবা দেহ রাখলেন। ঠাকুরের ইচ্ছা মতো সেদিন সকালেই বাবার অন্ত্যেষ্টির সব ব্যবস্থা হলো। সন্ধ্যার মধ্যেই বাবার সঙ্গী সাথীরা সব কাজ চুকিয়ে রাতের ট্রেন ধরে পরদিন সকালে চাকদায় পৌঁছে গেলেন। লোক মারফত আমাদের গ্রামের বাড়িতে খবর গেল, বাবা দেওঘরে অসুস্থ হয়ে পড়েছেন। আমি যেন অবিলম্বে দেওঘর রওনা হয়ে যাই। তখন কলকাতা থেকে দেওঘর যাবার ট্রেন ছিল সকালে তুফান এক্সপ্রেস আর রাতে দিল্লি এক্সপ্রেস। আমি রাতের ট্রেন ধরে পরদিন সকালে রত্নাচলের দরজায় পৌঁছালাম। পিসিমা দরজা খুলে হাউ মাউ করে কেঁদে উঠলেন। বাবার অসুস্থতায় অবস্থায় সংবাদটা নাম আসলে ছিল কি তা বুঝতে আর আমার দেরি হলো না। পিসিমা বললেন, তোর বাবা তোকে একলা রেখে চলে গেছে। সেদিনই দেওঘর শ্মশানে দাহ করা হয়ে গেছে। আমি আর তোকে কি দেখাবো, কী বা বলবো। চল ঠাকুরের কাছে যাই। এই বলে পিসিমা ঘরের দরজা থেকেই আমায় হাত ধরে টানতে টানতে ঠাকুর বাড়ি নিয়ে গেলেন। শোকস্তব্ধ হতবাক আমি মন্ত্রমুগ্ধের মতো ঠাকুর বাংলার দরজায় পৌঁছালাম। হরি কাকা ঠাকুর প্রণামে যাচ্ছিলেন, গোসে দাদুর ছেলে। আমার কাঁধে হাত রেখে বললেন, আজকে এলি, চল ঠাকুর প্রণাম করি গে। পার্লারের দরজায় এসে বললেন, তোর তো অশৌচ, তুই এখানেই প্রণাম কর। বলি নিজের সামনে ঠাকুরের সামনে গিয়ে প্রণাম করে উঠে দাঁড়াতেই ঠাকুর তাকে প্রশ্ন করলেন, ওখানে কে আইছে রে? হরিকাকা বললেন, আশুদার সাওয়াল আইছে। ঠাকুর জিজ্ঞাসা করলেন, কি হচ্ছে ক? হরিকাকা বললেন, কবে নে আর কি, শুধু কাঁদতেছে। বলছে মাও নেই, বাপও গেল, নিজের বলতে আর কেউ রইল না। কোথায় থাকবে নে, কি করবে নে? আমি দরজায় দাঁড়িয়ে স্পষ্ট দেখলাম। ঠাকুরের চোখ দুটো অশ্রু সজল হয়ে উঠল। মুহূর্তে মুখখানা ভার হয়ে উঠল। নিতান্ত আপনজনের বিয়োগ ব্যথায় মানুষ যেমন কাতর হয়, প্রভুর চোখে মুখে সেই ভাব প্রকট হয়ে উঠল। অশ্রু বিজড়িত কণ্ঠে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, মণি, ওকে কয়ে দাও আজ থেকে আমিই ওর মা আর আমিই ওর বাপ। সেই মুহূর্তে আমার সব শোকভার লঘু হয়ে গেল। আমি যে মাতৃপিতৃহীন নিরাশ্রয়, সেই বোধ অবলুপ্ত হলো। আজ অবধি প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ আমি অনুভব করি, সদা জাগ্রত পিতামাতার মতো তিনি আমার সাথে রয়েছেন। তার কল্যাণ হস্তযুগল সব অবস্থায় আমাকে অভয় দিয়ে চলেছে। তার কল্যাণ ঘন চোখ দুটি সর্বসময়ই নির্নিমেষে আমার দিকে চেয়ে রয়েছে। এই ছিলেন আমাদের শ্রী শ্রী ঠাকুর, যিনি আপন জনের থেকে, নিজের রক্তের লোকের থেকেও বড় হিসেবে আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতেন। কেউ যদি কখনো মনে করতেন আমার কেউ নেই, বলা বাহুল্য এই প্রসঙ্গে বলি, আমার মাও দেহ রেখেছেন 2021 সালে 10ই মে, যেদিন জগজ্জননী শ্রী শ্রী বড়মার প্রয়াণ দিবস, সেই দিনটিতে। তাই আমার যখন খুব কষ্ট হয়, মায়ের কথা মনে পড়ে, চোখে জল চলে আসে, গলা ভারাক্রান্ত হয়ে যায় আমার, আজ পঠনে আপনারা বুঝতে পেরেছেন, তখন আমি শুধু ঠাকুরের নাম করি আর তার মুখ স্মরণ করে আমি তার নাম জপতে থাকি, যে ঠাকুর, আমি যে কটা দিন আছি তুমিই আমার মা, তুমিই আমার বাবা, তুমিই আমাকে চালিয়ে নাও, আমি যেন এভাবেই তোমার ইষ্ট কাজে ব্রতী হতে পারি। তাই আজ আমার আর
কথা বলার মতো অবস্থা নেই। আপনাদের সবাইকে জানাই আমার প্রণাম ও জয়গুরু। সবাই ভালো থাকবেন। আর শ্রী শ্রী ঠাকুরের যাজন কাজ অবশ্যই যেন বন্ধ না হয়। আপনারা যত পারবেন তত আমার কথা একটু ভালো লেগেও থাকলে ঠাকুরের কথা ছড়িয়ে দিন সকলের মাঝে, এটাই অনুরোধ রইল। সবাইকে জানাই আরও একবার প্রণাম ও জয়গুরু।